হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। গল্পটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, দয়া করে একটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি নতুন ফ্যামিলি গড়ে তুলুন। চলুন বন্ধুরা, এবার গল্প শুরু করা যাক। আজকের গল্পের নাম গণেশ পূজার রাতের একটি ভয়ানক অভিজ্ঞতা। চলুন বন্ধুরা, শুরু করা যাক গল্প। গণেশ পূজার রাতটি সবসময় গ্রামের মানুষের কাছে একটি বিশাল উৎসবের মতো। বিশাল মণ্ডপ তৈরি করা হয়, আলোকসজ্জা দিয়ে গ্রামটিকে সাজানো হয়, আর পূজা উপলক্ষে বড় আকারের গণেশ মূর্তি স্থাপন করা হয়। গ্রামবাসীরা সারাদিনব্যাপী নানা আয়োজন করে এবং রাতের আকাশে আতশবাজির আলোয় তারা নিজেদের আনন্দে মেতে থাকে। কিন্তু সেই বছরের গণেশ পূজার রাত ছিল অন্যরকম। কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল যা গ্রামের মানুষকে শঙ্কিত করে তুলেছিল। গণেশ শহরের একটি নামী সংস্থায় কাজ করত, কিন্তু সে পূজার সময় গ্রামে ফিরে এসেছিল। সে ছোটবেলা থেকেই পূজার রাতে গ্রামের পরিবেশ পছন্দ করত। যদিও এবার তার মন কিছুটা অশান্ত ছিল, কারণ তার ঠাকুরদার মৃত্যুর পর থেকে গ্রামের বাড়িটি একরকম ভৌতিক হয়ে উঠেছিল। ঠাকুরদা অনেক রহস্যময় গল্প বলে গিয়েছিলেন, বিশেষ করে বাড়ির একটি পুরনো কক্ষ নিয়ে। সেই কক্ষে গণেশ কোনোদিন যায়নি, কারণ সে জানত কক্ষটি অদ্ভুত এবং বাড়ির পুরনো অংশ হিসেবে একসময় তালাবদ্ধ করে রাখা হয়েছিল। সন্ধ্যার দিকে গণেশ মণ্ডপে গেল। গ্রামবাসীরা সবাই গণেশ পূজার আয়োজন নিয়ে ব্যস্ত। চারদিকে সাজসজ্জা চলছে, পূজার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কিছুক্ষণ পরেই এক বৃদ্ধা, গ্রামের অনেক পুরনো একজন বাসিন্দা, হঠাৎ করে গণেশের সামনে এসে দাঁড়ালেন। তার চোখে গভীর উদ্বেগ ছিল। বাবা, আমি জানি তুমি ঠাকুরদার বাড়িতে একাই থাকছো, কিন্তু আজ রাতটা সেই বাড়িতে কাটিও না। অনেক কিছু জানো না তুমি, সেই বাড়ি আর সেই পুরনো কক্ষ, ওখানে কিছু একটা আছে। বৃদ্ধা ফিসফিস করে বললেন। গণেশ বিস্মিত হলো। ঠাকুরদার কক্ষ নিয়ে কিছু শুনেছে ঠিকই, কিন্তু কখনো তা গুরুত্ব দেয়নি। পূজার আনন্দে সে এইসব নিয়ে ভাবতে চাইল না। গণেশ বৃদ্ধাকে আশ্বস্ত করে মণ্ডপের দিকে চলে গেল, কিন্তু বৃদ্ধার কথাগুলো তার মনের মধ্যে গেঁথে রইল। পূজার অনুষ্ঠান শুরু হলো। রাত গভীর হতে থাকলো এবং এক সময় পূজার প্রসাদ বিতরণ শুরু হলো। গণেশ কিছুটা বিরক্তি নিয়ে বাড়ির দিকে রওনা হলো, কারণ আজ তার মন পূর্ণ উৎসবে ছিল না। পথে যেতে যেতে গ্রামের চারপাশের অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে তার মন অস্থির হতে লাগলো। পূজার আলোর নিচে গ্রামের উজ্জ্বল অংশগুলো সুন্দর লাগছিল, কিন্তু জঙ্গলের গাঢ় অন্ধকারে কিছু একটা অদ্ভুত গন্ধ ছিল। মেঘাচ্ছন্ন আকাশে পূর্ণিমার আলো ঝলমল করছিল, কিন্তু তারপরও চারপাশে একটা চাপা অশুভ অনুভূতি গণেশকে গ্রাস করছিল। রাতে বাড়িতে ফিরে গণেশ দরজা বন্ধ করে ঘরে ঢুকলো। পুরনো বাড়িটি রাতে আরো ভয়ানক হয়ে ওঠে। বাড়ির পুরনো কাঠের দেয়ালগুলো কেমন যেন ছেঁড়া ছেঁড়া শব্দ করে। বায়ু প্রবাহিত হওয়ার সময় জানালার খাঁজে খাঁজে শব্দ হয়ে বাতাস ঢোকে। বাড়ির পুরনো অংশটি তখনও তালাবদ্ধ ছিল। ঘরে ঢুকে গণেশ নিজের মন থেকে সমস্ত ভয় তাড়াতে চাইল। সে কিছুক্ষণ বই পড়ল, তারপর বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই এক অদ্ভুত আওয়াজ শুনতে পেল সে। প্রথমে মনে হলো বাইরে বাতাসের শব্দ, কিন্তু ধীরে ধীরে আওয়াজটি ঘরের ভেতর থেকে আসছে বলে মনে হলো। গণেশ উঠে বসে কান পাতল। ঘরের কোথাও যেন চাপা সুরে কেউ ফিসফিস করছে। শব্দটি আসছিল বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে। গণেশ কক্ষটির দিকে তাকিয়ে চমকে উঠল। কয়েক মুহূর্তের জন্য সে নিজেকে স্থির রাখতে পারল না। তার গলা শুকিয়ে গেল। ঠাকুরদার বলা গল্পগুলো মনে পড়তে শুরু করলো। কক্ষটি নাকি অভিশপ্ত, সেখানে কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু গণেশ ভয়কে তাড়িয়ে সোজা এগিয়ে গেল কক্ষটির দিকে। তালাবদ্ধ দরজাটির সামনে দাঁড়িয়ে সে গভীরভাবে শ্বাস নিল। দরজার ফাঁক দিয়ে হালকা শীতল বাতাস বেরিয়ে আসছিল, যা গণেশের গায়ে ঠান্ডা স্রোত বইয়ে দিল। সে হাত বাড়িয়ে দরজার হাতল ধরল। দরজাটি তালাবদ্ধ থাকার কথা, কিন্তু অবাক হয়ে দেখল যে দরজার তালাটি খুলে গেছে। দরজাটি ধীরে ধীরে খুলে গেল এবং ভিতরে একটি শীতল, অন্ধকার ঘর প্রকাশ পেল। গণেশ ভিতরে পা দিল, আর সঙ্গে সঙ্গে তার গায়ে যেন শীতল স্রোত বইতে লাগলো। ঘরটি অন্ধকার ছিল, কিন্তু ভেতরে যেন একটি অদ্ভুত সাদা আলো ঝলকাচ্ছিল। ঘরের চারপাশে পুরনো আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, আর দেয়ালে পুরনো কিছু ছবি ঝুলছিল। ছবিগুলোতে তার ঠাকুরদার পরিবারের সদস্যদের দেখা যাচ্ছিল, কিন্তু তাদের মুখগুলো অস্পষ্ট এবং বিকৃত ছিল। ঘরের মাঝখানে একটি পুরনো কাঠের বাক্স পড়েছিল।
গণেশ বাক্সটির দিকে এগিয়ে গেল। তার মনে হলো বাক্সটির ভেতরেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। সে বাক্সটির কাছে পৌঁছে সেটি খুলল। ভেতরে একটি পুরনো গ্রন্থ এবং কিছু ধাতব প্রতীক ছিল। বইটির পৃষ্ঠাগুলো হলদে হয়ে গেছে এবং প্রতীকগুলোর মধ্যে যেন কিছু লিখিত মন্ত্র খোদাই করা ছিল। হঠাৎই পুরো ঘরটি যেন কেঁপে উঠল। বাতাসে ফিসফিসানি বাড়তে লাগলো এবং অদৃশ্য ছায়াগুলো ঘরের দেয়াল জুড়ে নাচতে লাগলো। গণেশ ভয় পেয়ে দরজার দিকে দৌড়ে গেল, কিন্তু দরজাটি বন্ধ হয়ে গেছে। তখনই হঠাৎ তার সামনে একটি ছায়ামূর্তি আবির্ভূত হলো। ছায়ামূর্তিটি তার ঠাকুরদার আকৃতির মতো, কিন্তু তার চোখে ছিল অন্ধকারের ছাপ। তুমি এ বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিলে, গণেশ, কিন্তু তোমার পিছু ছাড়বে না অতীত। এই কক্ষ, এই মন্ত্র, সবকিছু তোমার জন্যই রেখে যাওয়া হয়েছে, ছায়ামূর্তিটি কাঁপা কাঁপা গলায় বলল। গণেশের শরীর ঘামতে লাগলো। গণেশ বুঝতে পারল তার দুটি চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সারা রাত তার জ্ঞান ফেরেনি। সকালবেলা সে নিজেকে আবিষ্কার করলো সেই কক্ষের মধ্যে মেঝেতে পড়ে আছে। সেটা তখন ভাবতে লাগলো কাল রাতে তার সঙ্গে ঘটে যাওয়া ব্যাপারগুলো। তারপর অনেকদিন কেটে যায়, কিন্তু সে আজও সেই রাতের কথা কখনো ভুলতে পারেনি। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বেল আইকন অন করতে ভুলবেন না, কারণ আমি যখনই আপনাদের জন্য কোন নতুন গল্প আনবো তার নোটিফিকেশন আপনাদের কাছে তৎক্ষণাৎ চলে যায়। তরুণ বন্ধুরা, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে নতুন কোন গল্প নিয়ে।